হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মূলত এই নেক্সট যে ভিডিওগুলো হবে সেগুলো হচ্ছে ক্লাস 10-এর উপপাদ্য এবং ত্রিকোণমিতি পরিমিতি পরপর আসবে জিনিসগুলো, সেই বিষয়ে ভিডিওগুলো হবে। তো আমি এই ক্লাস 10-এ একটা ভিডিওই তোমাদের জন্য দিয়েছি, আজকে সেটা দ্বিতীয় ভিডিও। তো আগের ভিডিওতে আমি যেটা ডিসকাস করেছিলাম বৃত্ত সম্পর্কিত কিছু বিষয় নিয়ে, তো আজকেও আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, নতুন কিছু জিনিস নিয়ে। তো লাস্টে আমরা যেটা দেখিয়েছিলাম বা বলেছিলাম সেটা যে বৃত্তচাপ, একটা বৃত্তচাপ বলতে কি বোঝায় জাস্ট একটু দেখে নাও। এটা আমরা লিখেছিলাম শেষে যে বৃত্তচাপের দৈর্ঘ্য অনুযায়ী আমরা বলেছিলাম যে একটা উপজ বৃত্তচাপ একটা হয়, একটা হচ্ছে অধিবৃত্তচাপ হয়, ঠিক আছে। তো আজকে আমার পরপর আসবো আরও কিছু নতুন টার্মে। এখানে একটা আমি বৃত্ত আঁকছি। তো এখানে আমি একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে আছে, ঠিক আছে। এবার আমি যদি এই কেন্দ্রের দুপাশে পরিধির উপরে এমন দুটো বিন্দু নিচ্ছি ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ আমি যদি বলি কেন্দ্র দিয়ে আমি একটা লাইন এখানে পাস করাচ্ছি, ঠিক আছে। তাহলে কেন্দ্র দিয়ে যদি আমি লাইনটাকে এখানে পাস করাই, তাহলে এখানে দেখো এখান থেকে আমি শুরু করেছি, এইখান দিয়ে লাইনটা গেছে, তাহলে এই বৃত্তের অপোজিট সাইডে কোথাও না কোথাও ছেদ করবে এটাকে। তো আমি এখানে একটা কেন্দ্র ছিল ও, এখানে আমার নাম দিলাম এ, এইটা দিলাম বি, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো ও এ কিংবা ও বি যেগুলো আমরা বলেছিলাম প্রথমেই, যে ও এ ও বি প্রকৃতপক্ষে এগুলো কী জিনিস, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর যে দৈর্ঘ্য, তাই না। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর যে দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তো এখানে এই যে আমি দুটো বিন্দু নিয়েছি, এখানে পেলাম এ এবং বি বিন্দু। এটা তাহলে কেমন আসছে প্রকৃতপক্ষে, যে ও বিন্দুর ঠিক উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দুটো বিন্দু আছে। তো এখানে দেখো এই এ বি বিন্দু দ্বারা দুটো বৃত্তচাপ, আগের মতোই আমি যদি বলি দুটো বৃত্তচাপ তৈরি হয়েছে, একটা নিচের দিক আছে আর একটা হচ্ছে উপরের দিক আছে। তো আমি এখানে নাম দিলাম, এই দিকটাকে আমি এম দিচ্ছি, এই দিকটাকে এন দিচ্ছি। তাহলে এই যে দুটো বৃত্তচাপ পেলাম এখানে এ এম বি ও এখানে একটা আসছে এ এন বি, এই দুটো বৃত্তচাপ, ঠিক আছে। তো এই বৃত্তচাপ দুটো দেখো ওকে। তো এখানে দেখো আমি কি বললাম, এখানে যে দুটো বৃত্তচাপ পেয়েছি, এখানে এ এম বি এবং এ এন বি পাচ্ছি। তো এখানে যেহেতু আমি বলছি এটা ও হচ্ছে কেন্দ্র এবং এ বি হচ্ছে তার ঠিক উল্টো দিকের দুটো বিন্দু, তাহলে এই ধরনের এই পোর্শনটাকে যদি আমি কেটে নিই, কি যে এটা কিছু দিয়ে কেটে নিলাম, এই পোর্শনটাকে কেটে নিয়ে আমি যদি এই দিকটাকে এই বরাবর ফোল্ড করে দিই এই দিকে, ঠিক আছে। ফোল্ড করলে প্রকৃতপক্ষে দেখবে যে একটা একটা জিনিস যদি আমরা গ্রাম বাংলার যে কথা যদি ভাবি, যারা একটা রুটি তৈরি করলাম, রুটি তৈরি করে যে কাঁচের গ্লাসের মুখটা একদম বৃত্তাকার, আঁকিমুখি কিছু নেই, তো সেটা দিয়ে যদি কেটে নেওয়া হয়, তারপর কী করবো, একদম যেটাকে কেন্দ্র বলছি
যদি একটা এরকম বিন্দু আমি সেখানে দিই, দিয়ে একটা লাইন টেনে দিলাম, সেখানে লাইন টেনে এটা যদি উল্টে দিই ওই লাইন বরাবর, তাহলে প্রকৃতপক্ষে দেখবে এই পার্টটা এর উপরে পুরোটা পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতপক্ষে এই দৈর্ঘ্যটা যতটা আসবে এর উপরে পড়ে যাওয়া মানে কী হচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে এই দৈর্ঘ্য যা এই দৈর্ঘ্যটা, তাই না? অর্থাৎ কেন্দ্র দিয়ে আমি যে কোনো যদি একটা লাইন টানি, যেটা যদি বৃত্তের পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করে, তাহলে প্রকৃতপক্ষে যে দুটো বৃত্তচাপ এখানে তৈরি হচ্ছে সে দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু একই হবে। অর্থাৎ এখানে এ এম বি বৃত্তচাপ যা হবে দৈর্ঘ্যের দিক দিয়ে, আর এখানে দৈর্ঘ্য লিখছি, দৈর্ঘ্য এ এম বি এবং দৈর্ঘ্য এ এন বি, দুটোর বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু এখানে একই হবে। ঠিক আছে, কখন বললাম এটা? যখন এখানে ও বিন্দু দিয়ে কোনো একটা আমি লাইন টানছি, যে লাইনটার বৃত্তটিকে দুটো বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো এই যে লাইনটা পাচ্ছে এখানে, এটা কি প্রকৃতপক্ষে ব্যাস, কার ব্যাস? এই বৃত্তের ব্যাস টোটালটা, আর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই না? অর্থাৎ এখানে ব্যাস এবং ব্যাসার্ধের এখানে এ বিটা, তাহলে কি বললাম আমি? এ বিটা হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে আমি সম্পর্ক কী পাচ্ছি এখানে? এ বি ইকুয়াল টু টুয়াইস অফ ও বি, তাই না? অর্থাৎ বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 গুণিত ওই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, বা উল্টো দিক দিয়ে যদি বলা হয় ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ঠিক আছে, তো আমরা বৃত্তচাপ গুলো দেখলাম, বৃত্তচাপ কী জিনিস এখানে প্রকৃতপক্ষে একটা বৃত্তের ক্ষেত্রে। তো এরপরে আমি আসছি এখানে নতুন একটা টার্ম। তো এখানে বৃত্ত একটা আঁকি, তারপরে আমি বলছি এখানে যে কোনো আমি দুটো বিন্দু, আমি এটা বৃত্তের কেন্দ্র নিলাম ও, এবার যে কোনো দুটো বিন্দু আমি নিচ্ছি, এটা ধরলাম এক্স, এইটা হচ্ছে ওয়াই নিলাম দুটো বিন্দু। ঠিক আছে, তো এই দুটো বিন্দুকে আমি যোগ করতে পারি এখানে। ওকে, একই জিনিস এখানে দিলাম, একটা বিন্দু নিলাম আমি, এইটা হচ্ছে জেড নিলাম, ওয়াই জেড যোগ করতে পারি, এক্স ওয়াই যোগ করতে পারি। কেউ এখানে একটা নিল, এটা নিল পি নিল, এখানে আমি ওয়াই পি যোগ করতে পারি। কেউ এখানে বললো আমি এটা জেড পি যোগ করতে পারি, তাই না? অর্থাৎ বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো যদি আমি বিন্দু নিই, তাহলে সেই দুটো বিন্দুর সংযোজক একটা রেখাংশ আমি পাচ্ছি। ঠিক আছে, এখানে যেমন আছে, এখানে পরিধির উপরে দুটো বিন্দু আমি নিয়েছিলাম, এটা একটা সংযোজক রেখাংশ পরিধির উপরে অবস্থিত বিন্দুর, যেটা এখানে পার্টিকুলার, যেটা হচ্ছে কোথা দিয়ে কেন্দ্র দিয়ে গিয়েছিল, তাই না? কিন্তু আমি এখানে দেখো যতগুলো আঁকলাম সরল রেখাংশ, তো সেগুলো কোনোটাই কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, তাই না? তো জাস্ট আমি এখানে বোঝানোর জন্য একটা নাম দিতেই পারি, কেন্দ্র দিয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম এমন একটা, এটা নাম দিলাম, এইটাকে হচ্ছে ধরলাম সে এ আর হচ্ছে বি। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকটাই একটা সরল রেখাংশগুলোর প্রান্তবিন্দুগুলো কার উপরে আছে? বৃত্তের পরিধির উপরে আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপরে আছে। তো এখানে এই যে সংযোজক রেখাংশগুলো পাচ্ছি, যে রেখাংশের প্রান্তবিন্দুগুলো আছে বৃত্তের পরিধির উপরে, তাহলে এই রেখাংশগুলোকে বা সরলরেখাংশগুলোকে বলা হচ্ছে এই বৃত্তের জে। ঠিক আছে, তাহলে কি বললাম? বৃত্তের জে কি বললাম? তাহলে যে বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের যে বলে। ঠিক আছে, তো এখানে প্রকৃতপক্ষে তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড, পি জেড,
এগুলো প্রত্যেকটাই অ্যাজ ওয়েল অ্যাজ এ বি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তাহলে বৃত্তের জে, তাই না? তো এই জ্যাগুলোর মধ্যে দেখো একটা জ্যা কোথা দিয়ে গেছে, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, ঠিক আছে? একটা জ্যা কোথা দিয়ে গেছে, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এ বি, ঠিক আছে? তো এখানে আমরা পরে উপপাদ্যগুলো প্রমাণ করব, উপপাদ্য যখন প্রমাণ করবো সেখানে দেখতে পাবো যে এই একটা বৃত্তের ক্ষেত্রে যতগুলোই যে আমরা আঁকি না কেন, দেখো যেহেতু সরলরেখাংশ বলছি, অর্থাৎ প্রান্তবিন্দু যদি দুটো আছে সুতরাং তার দৈর্ঘ্য থাকবে, তাই না? আমরা ক্লাস 8, 9, 7 পড়ে এসেছি যেগুলো সরলরেখা এবং সরলরেখাংশের মধ্যে ডিফারেন্স কী ছিল, সেখানে পার্থক্য, যে সরলরেখাংশের প্রকৃতপক্ষে দুটো প্রান্তবিন্দু থাকছে, তো সেই হিসেবে তার দৈর্ঘ্য থাকছে। সরলরেখার তো এমন কোনো প্রান্তবিন্দু নেই, সেখানে দৈর্ঘ্য থাকছে না। তো এগুলো যেহেতু সরলরেখাংশ বলছি, প্রত্যেকটার দৈর্ঘ্য থাকবে। সুতরাং দৈর্ঘ্যের বিচারে আমি যদি প্রত্যেকটা জের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নিই, তাহলে কোন জ্যার দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, ঠিক আছে? তো কোনো বৃত্তের ক্ষেত্রে যে জ্যার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় সেই জ্যাটা প্রকৃতপক্ষে হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে? অর্থাৎ যে কি বললাম, যে জ্যা এর দৈর্ঘ্য কোনো বৃত্তের ক্ষেত্রে স্টার দিচ্ছি আমি এখানে, সব থেকে বেশি হয় তাকে, অর্থাৎ সেই জ্যাকে, ওই বৃত্তের ব্যাস বলে। ওকে, তাহলে আমরা আজকে যেটা বললাম যে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস, আর বৃত্তের ব্যাস দিয়ে আমরা যে বৃত্তচাপগুলো পাচ্ছি, ব্যাস বলতে ব্যাসের যে প্রান্তবিন্দু দুটো দিয়ে যে বৃত্তচাপগুলো পাচ্ছি তাদের দৈর্ঘ্য প্রকৃতপক্ষে সমান হচ্ছে, তাই না? আর জ্যা পড়লাম, বৃত্তের জ্যা বলতে বললাম যেটা, যে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নিলের পর তাদের যে সংযোজক সরলরেখাংশ, সেটাই হচ্ছে বৃত্তের জ্যা বলছি। আর সব দৈর্ঘ্য দিয়ে যদি বলি, জ্যার দৈর্ঘ্য দিয়ে, তাহলে সব থেকে যেটা বৃহত্তম জ্যা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে? তো এরপরে আমরা কিছু কোণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো কীরকম, যে একটা বৃত্ত আমি আঁকলাম এখানে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত এখানে এঁকেছি, নাম দিলাম ও। এইবার তো তার আগে আরও কিছু টার্ম বলে দিই, যে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও বলছি, এর উপরে আমি যে কোনো দুটো বিন্দু নিচ্ছি পরিধির উপরে, বৃত্তের উপরে একটা নিলাম এ এবং একটা নিলাম বি নিলাম, ঠিক আছে? তো এখানে এই দুটো যদি আমি যোগ করি, এই পোর্শনটা, এগুলো কি ও এ কিংবা ও বি, বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি কেন্দ্র থেকে পরিধির উপরে আমি বিন্দু যোগ করেছি। তাহলে এই যে বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং এটা কি এ বি বৃত্তচাপ, তাহলে এটা দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র, এই যে পোর্শনটা, এটাকে কি বলছে, বৃত্ত কলা, ঠিক আছে? বৃত্ত কলা বলছে এটাকে। বৃত্তকলা তাহলে কি বললাম, যে কোনো বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ ও
পরিধির উপর অবস্থিত ব্যাসার্ধদ্বয়ের প্রান্তবিন্দু দ্বারা সৃষ্ট বৃত্তচাপ নিয়ে গঠিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে। ওকে, দেখে নাও আমার ডেফিনেশনটা ভালো করে কি বললাম। আরও হতে পারে এখানে, ধরো এখানে একটা আমি যদি নিয়ে নিই এই হবে, কেউ বোঝানোর জন্য ধরো এখানে একটা ব্যাস নিয়ে নিল, এখানে এটাকে ওটাকে বাড়িয়ে দিল, ওটাকে বাড়িয়ে দিলে অপোজিট সাইডে কোথাও না কোথাও মিট করবে। তাহলে প্রকৃতপক্ষে এটাকে যদি আমি নাম দিই সে সি, তাহলে প্রকৃতপক্ষে এ সির দ্বারাও এখানে প্রকৃতপক্ষে একটা বৃত্তকলা তৈরি হচ্ছে। কোন পোর্শনটা? এই পোর্শনটা, এই ধরনের একটা এখানে বৃত্তকলা তৈরি হচ্ছে। এটা একটা বৃত্তকলা হতে পারে, আবার এদিকে একটা বৃত্তকলা হতে পারে, তাই না? ছবি অনুযায়ী এখানে ধরো তিনটে বৃত্তকলা, এই একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, একটা পাচ্ছি, তাই না? তো বোঝা গেল আশা করি বৃত্তকলা বা সেক্টর বলে এটাকে, একটা অংশ। তো এরপরে আমি আসছি যে বৃত্তাংশ। নেক্সট আসছি এটাতে, এটা একটা যদি বৃত্ত আমি এখানে নিই, তো বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে ও বললাম। তো এরপরে আমি যে কোনো একটা জ্যা আমি নিলাম, সে এটা একটা জ্যা হতে পারে, এ এবং বি একটা জ্যা। তাহলে দেখো এই যে জ্যাটা আমি পাচ্ছি, এই জ্যার প্রান্তবিন্দু দ্বারা এখানে প্রকৃতপক্ষে দুটো বৃত্তচাপ তৈরি হচ্ছে। কোনটা কোনটা আমি যদি নাম দিই, একটা হচ্ছে এ পি বি আর একটা হচ্ছে এ কিউ বি, দুটো বৃত্তচাপ। তাহলে প্রকৃতপক্ষে এ বি জে এবং এই বৃত্তচাপ দ্বারা একটা ক্ষেত্র পাচ্ছি দেখো, আর একটা হচ্ছে এ বি জে এবং এ কিউ বি বৃত্তচাপ দ্বারা একটা ক্ষেত্র পাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট একটা ডট ডট দিয়ে বোঝাচ্ছি এই পোর্শনটা, আর একটাকে আমি এখানে লাইন দিয়ে বোঝাচ্ছি, জাস্ট রাফ স্কেচ একটা বোঝানোর জন্য। তাহলে প্রকৃতপক্ষে এখানে দুটো অংশ পেলাম দেখো, একটা হচ্ছে উপরের অংশ পাচ্ছি, একটা নিচের অংশ পাচ্ছি। তাহলে প্রকৃতপক্ষে এই যে পোর্শনগুলো উপরের এই যে ভিতর পাশটা কিংবা এই পাশটা, এইগুলোকে কি বলছে? বৃত্তাংশ বলছে। ঠিক আছে, কি বলছে? বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ আমি কি বললাম এখানে, যে কোনো বৃত্তের যে কোনো যে ও যে প্রান্তবিন্দু দ্বয় দ্বারা সৃষ্ট বৃত্তচাপ নিয়ে গঠিত বৃত্তের ক্ষেত্রকে বৃত্তাংশ বলে। ওকে, অর্থাৎ এখানে তাহলে প্রকৃতপক্ষে কি বললাম, এই পোর্শনটা একটা বৃত্তাংশ হচ্ছে, আর একটা এই পোর্শনটা হচ্ছে একটা বৃত্তাংশ হচ্ছে। ঠিক আছে, ভিতরে পুরো পার্টটা, এ বির উপরে পুরো পার্টটা এবং এ বির নিচের পুরো পার্টটা, এই দুটো হচ্ছে আলাদা আলাদা বৃত্তাংশ তৈরি হচ্ছে। ঠিক আছে,
এখানে দেখো দু ধরনের বৃত্তাংশ আসছে। একটা আছে দেখো যে ক্ষেত্রটা বেশি হচ্ছে, দুটো ক্ষেত্র। এখানেও একটা জিনিস বলা ভুলে গেছি। যদি আমি সাপোজ এইটার কথা ভাবতাম, এ ও বি, এইটা বৃত্তকলাটা, তাহলে দেখো এর যে ক্ষেত্রটা হচ্ছে, এই ক্ষেত্র থেকে বাকি যে পোর্শনটা অর্থাৎ এ সি বি, এই বৃত্তচাপ দ্বারা যে পোর্শনটা ছিল পুরো টোটালটা এই দিকটা, তাহলে দেখো এর যে ক্ষেত্রটা এটা সব থেকে বড় হচ্ছিল, তাই না? তো এটাকে বলা হয় অধিবৃত্তকলা বলা হবে, বা বড় বৃত্তকলা। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে কোনটা হচ্ছে এইখানে ছবিটা আঁকছি জাস্ট বোঝানোর জন্য। এইরকম ছবিটা আমি আঁকছিলাম, এটা ও এ বি। তাহলে এই দিকটা হচ্ছে, এইটাকে বলছি ছোট বৃত্তকলা বা উপবৃত্তকলা বলছি আমি এটাকে, উপবৃত্তকলা। আর এটাকে বলছি, এই দিকটাকে বলছি এইটাকে বলছি অধিবৃত্তকলা। অধিবৃত্তকলা। তো এখানে উপ বা অধি কেন বললাম, আমি বৃত্তচাপ যখন করেছিলাম সেখানে বলেছিলাম যে যে বৃত্তচাপের দৈর্ঘ্য ছোট হচ্ছে সেটা হচ্ছে উপ, যারটা বড় হচ্ছে সেটাকে বলছি বড় বলছিলাম। তো বৃত্তকলা কী হবে, সে একই জিনিস। যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বড় হচ্ছে সেটাকে নিয়ে যে আমি ক্ষেত্রটা পাচ্ছি সেটা হচ্ছে অধিবৃত্তকলা হবে, আর যেটা হচ্ছে ছোট নিয়ে হচ্ছে সেটা হচ্ছে উপবৃত্তকলা। তো সেম জিনিস এখানেও আসছে। যদি আমি বৃত্তাংশ যদি বলি, এখানে দেখো যে বৃত্তটা ছোট হচ্ছে তার দ্বারা যে ক্ষেত্রটা পাচ্ছি আমি এখানে, সেটা হচ্ছে উপবৃত্তাংশ, আর এটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ বলা হচ্ছে। ঠিক আছে, তো এই দিকটাকে বলছি আমি উপবৃত্তাংশ, আর এই দিকটাকে আমি বলছি অধিবৃত্তাংশ। ঠিক আছে, তো আশা করি এই টার্মগুলো বোঝা যাচ্ছে। তো কারণ এই টার্মগুলো পরে উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে এই টার্মগুলো কাজে লাগবে সেখানে, তো তাই বেসিক জিনিসগুলো এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো এরপরে আসছে কিছু কোণ নিয়ে। বৃত্তের সাথে সম্পর্কিত কিছু কোণ টার্ম কিছু আছে। এখানে দেখো বৃত্তের এটা যে কেন্দ্র আমি নিলাম ও, এর উপরে আমি দুটো বিন্দু যে কারণ নিলাম সে এক্স এবং ওয়াই। তাহলে দেখো এই যে বৃত্তচাপটা আমি নিয়েছি, এই বৃত্তচাপের সামনে বলতে তারা কোন দিকটা, এই দিকটাতে। তাহলে এর দিকে আমি যে কোনো দুটো বিন্দু, কয়েকটা বিন্দু নিচ্ছি। এটাকে ভাবলাম সে টি, এই দিকে একটা নিলাম বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এটাকে বললাম সে এস, এটা তো দেওয়াই আছে, ও দেওয়া আছে কেন্দ্র। তাহলে আমি এখানে এইগুলোকে যোগ করছি, এক্স এটাকে যোগ করলাম একটা। আচ্ছা, আরেকটা কি করলাম, কি টির সাথে যোগ করলাম, এস এর সাথে যোগ করলাম। অনেক রকম হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য দুটো বিন্দু নিয়ে আমি এখানে বোঝাচ্ছি। তো এখানে দেখো এক্স ওয়াই যে বৃত্তচাপ আছে, এটাকে উপবৃত্তচাপ, ছবি অনুযায়ী এটা উপবৃত্তচাপ। তাহলে এই উপবৃত্তচাপের সামনে বেশ কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো কোণ আমি কেন বলছি, কোণের যার সংজ্ঞা যে কোনো, দেখো এই বিন্দুটা থেকে দুটো রশ্মি বেরিয়েছে, তার এদের মধ্যকার চিত্র সেটাকে কোণ। ওকে, তো এই যে কোণগুলো আসছে, এই একটা কি নাম বলছি এখানে, এক্স ও ওয়াই হচ্ছে, এখানে এক্স টি ওয়াই হচ্ছে, এক্স এস ওয়াই হচ্ছে। এই যে কোণগুলো হচ্ছে, এই কোণগুলোর একটা স্পেশাল নাম আছে এই বৃত্তচাপের নিরিখে। তো এগুলো কি বলা হয়, যেমন এক্স ও ওয়াই, এটাকে বলা হচ্ছে সম্মুখ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্রে কোণটা উৎপন্ন হয়েছে। আবার ধরো এখানে এক্স ওয়াই কোণ, এক্স টি ওয়াই কিংবা এক্স এস ওয়াই, এগুলোকে কি বলছে? সম্মুখ বৃত্তস্থ কোণ বলছি, ঠিক আছে। কারণ এগুলো দেখো বৃত্তস্থ বলছি, বৃত্তের উপরে পরিধির উপরে আছে যেহেতু বিন্দুগুলো, এবং সেই বিন্দুগুলোকে যোগ করে আমি যেহেতু পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই তাহলে কার উপরে হচ্ছে? প্রকৃতপক্ষে কোন বৃত্তচাপের উপরে। তো এখানে আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপরে এই কোণগুলো এক্স ও ওয়াই হচ্ছে প্রকৃতপক্ষে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র উৎপন্ন হচ্ছে। আর এক্স এস ওয়াই কিংবা এক্স টি ওয়াই এগুলো হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন হচ্ছে, কারণ এগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থিত হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখো একই বৃত্তচাপের উপরে আমি ধরে নিয়েছি, এক্স ওয়াই বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ নিয়েছি এখানে, একটা হচ্ছে এক্স টি ওয়াই কোণ, একটা হচ্ছে এক্স ওয়াই কোণ, তাই না? দেখো একই বৃত্তচাপের উপরে আমরা অনেক এখানে এইভাবে বৃত্তস্থ কোণ আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। কিন্তু কেন্দ্রস্থ কোণ কিন্তু একটা বৃত্তচাপের উপরে একটাই হবে, তাই না? কারণ কেন্দ্রস্থ কোণটা প্রকৃতপক্ষে ব্যাসার্ধে তৈরি হচ্ছে, এবং কারণ দুটো বিন্দু যেহেতু এখানে নির্দিষ্ট, সুতরাং এখানে ব্যাসার্ধও কিন্তু দুটো নির্দিষ্ট ব্যাসার্ধই পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু বৃত্তের পরিধির উপরে এক্স ওয়াই যে উপবৃত্তচাপ আছে, এই পোর্শনটা যদি বাদ দিই, এর যে অধিবৃত্তচাপ যেটা হচ্ছে, অর্থাৎ এই পোর্শনটা, এর উপরে যে কোনো একটা যদি বিন্দু নিই, সেই বিন্দু দিয়ে আমরা একটা করে সম্মুখ বৃত্তস্থ কোণ পেয়ে যাবো, তাই না? অর্থাৎ এখানে অসংখ্য সম্মুখ বৃত্তস্থ কোণ তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সম্মুখ কেন্দ্রস্থ কোণ কিন্তু এখানে একটাই তৈরি হবে। আশা করি সম্মুখ বৃত্তস্থ কোণ এবং সম্মুখ কেন্দ্রস্থ কোণগুলো জিনিসটা কি বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যে জিনিসগুলো আজকে বললাম, তো সেই জিনিসগুলো আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি এখানে। এখানে কী কী আমি আজকে বললাম, যে এখানে বৃত্তের ব্যাসার্ধ কি সেটা বললাম, ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের কি সম্পর্ক আমি বললাম, এবং বৃত্তের ব্যাস প্রকৃতপক্ষে দুটো সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ তৈরি করে, যে কোনো ব্যাস। দেখো বৃত্তের ব্যাস কিন্তু একটা নয়, নির্দিষ্ট নয়, কারণ কেন্দ্র দিয়ে আমরা এই ধরনের অসংখ্য জ্যাট আনতে পারি, তাই না? সুতরাং অসংখ্য জ্যাট আনতে পারি মানে প্রকৃতপক্ষে প্রত্যেকটা যাই কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে প্রত্যেকটাই এই বৃত্তের কী হবে? ব্যাস হবে, অর্থাৎ অসংখ্য ব্যাস থাকছে। আর অসংখ্য ব্যাস আছে মানে প্রত্যেকটা ব্যাসের নিরিখে আমরা সমান দুটো করে এইভাবে আমরা বৃত্তচাপ পাবো, সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। তো সেটাই বললাম। আর এখানে ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক যেটা বললাম, সেটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়। নেক্সট যেটা আমরা আসলাম বৃত্তের যে আমরা কি বললাম, যে কোনো দুটো যদি আমরা বৃত্তের পরিধির উপরে বিন্দু নিই, তাদের যে সমতুল্য রেখাংশ, সেটাই হচ্ছে বৃত্তের হচ্ছে। ইন পার্টিকুলার স্পেশাল কেস যদি আমি বলি, বৃত্তের যে ব্যাস সেটা হচ্ছে একটা বৃত্তের এবং ওটা হচ্ছে সব থেকে বৃহত্তম, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে যেটা বলছি, কারণ যেহেতু একটা সরল রেখাংশ হচ্ছে, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। সুতরাং যে কোনো আমি যদি দৈর্ঘ্য যদি নিই, প্রকৃতপক্ষে বৃত্তের ব্যাস হচ্ছে এমন একটা যার দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ, কারণ ওর উপরে এমন কোনো আমি পাবো না যার দৈর্ঘ্য হচ্ছে ওর থেকে বড় হবে, ওটাই হচ্ছে সর্ববৃহৎ এরপরে আসছিলাম আমরা বৃত্তকলা আমরা বললাম যে একটা বৃত্তের একটা পার্ট, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দুটো ব্যাসার্ধ আমি যদি যোগ করে দিই, তাহলে যে পোর্শনটা আমি পাচ্ছি সেটাই প্রকৃতপক্ষে কলা আছে, যে এরিয়াটা পাচ্ছি আমি। এই ছবিতে আমি দেখিয়েছিলাম যে এখানে এ ও বি, এই সেক্টরটা, এটা একটা বৃত্তকলা হচ্ছে এখানে, তাই না? এ ও বি, এখানে বি ও সি, এদিকটা হচ্ছে এ ও সি, এগুলো প্রত্যেকটা একটা বৃত্তকলা। তো এখানে বৃত্তচাপে নিয়ে দেখি, এখানে বৃত্তকলাকে আমি দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উপবৃত্তকলা বলছি, আর একটা হচ্ছে অধিবৃত্তকলা বলছি। উপবৃত্তকলা কোন দিকটা বলছি, যে বৃত্তচাপটা ছোট হচ্ছে, তো সেটাকে নিয়ে যে বৃত্তকলাটা বলছে সেটা হচ্ছে উপবৃত্তকলা, আর যে দিকটা হচ্ছে অধিবৃত্তচাপ হচ্ছে সেটাকে নিয়ে যে বৃত্তকলাটা হচ্ছে সেটা হচ্ছে অধিবৃত্তকলা। আর নেক্সট আসছে সেটা বৃত্তাংশ এসেছিলাম, সেটা হচ্ছে একই জিনিস, যে কোনো একটা প্রকৃতপক্ষে বৃত্তের টোটাল যে পরিধি যেটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, বা বৃত্তচাপ যদি বলি আমি, দুটো বৃত্তচাপে ভাগ করছে, একটা হচ্ছে
হয় দৈর্ঘ্য যদি সমান হতে পারে অথবা কম বেশি হতে পারে, যাই হোক। তো দুটো বৃত্তচাপের দিক দিয়ে দুটো বৃত্তাংশ পাচ্ছি, অর্থাৎ বৃত্তাংশ বলতে এখানে যে এবং বৃত্তচাপ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা বৃত্তাংশ হচ্ছে, ঠিক আছে। তো যে যার দৈর্ঘ্য মানে চাপের দৈর্ঘ্য যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা ছোটো হচ্ছে, তো সেটা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটা হচ্ছে উপবৃত্তাংশ বলছি। আর যেটা হচ্ছে দৈর্ঘ্য বড় হচ্ছে যে বৃত্তচাপটার, সেটা দ্বারা যে সীমাবদ্ধ অংশ পাচ্ছি ওই জায়গায় নিয়ে সেটা হচ্ছে অধিবৃত্তাংশ বলছি, ঠিক আছে। নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং সম্মুখ বৃত্তস্থ কোণ বললাম। তো এই দুটো জিনিস প্রকৃতপক্ষে যে কোনো একটা বৃত্তচাপের সঙ্গে সম্পর্কিত। তো বৃত্তচাপের একই দিকে, সম্মুখ বলতে সামনে যেটাকে বোঝাতে চাইছে, কী কী থাকছে, একটা কেন্দ্র থাকছে আর একটা হচ্ছে পরিধির উপরে পোর্শনটা থাকছে। তো পরিধির উপরে যে কোনো বিন্দু থেকে বিন্দুকে নিয়ে সেই বিন্দুর সঙ্গে যদি আমি ওই দুটো বিন্দু যোগ করি, এক্স ওয়াই এখানে যেটা নাম দিয়েছি, তো যে কোণগুলো তৈরি হচ্ছে এক্স ওয়াইয়ের সম্মুখে বৃত্তের পরিধির উপরে, সেগুলো হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। আর যেটা কেন্দ্রে যদি যোগ করি সেগুলো হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই জিনিসগুলোই আছে। তো আশা করি সবার বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো সেটা রিক্যাপ করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।